हम तो भाई जैसे हैं वैसे रहेंगे, हम तो भाई जैसे हैं वैसे रहेंगे। अब कोई खुश हो या हो खफा, हम नहीं बदलेंगे अपनी अदा। हम तो भाई जैसे हैं वैसे रहेंगे, हम तो भाई जैसे हैं वैसे रहेंगे। वेलकम टू टॉक ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো খিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশান এই যে গানটা গাইলাম, এটা আমি নিজের জন্য গাইলাম। কেন বলুন তো? কারণ এই ওয়াইটিতে এসছি আমি মোরাললেস 4 বছর হয়ে গেছে। তো আজ থেকে মনে হয় 2-2.5 বছর আগে যখন এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, তখনও আমি এই কন্ট্রোভার্সি জিনিসটাকে নিয়ে অতটা সিরিয়াস ছিলাম না। করতাম, অবশ্যই করতাম, যেখানে প্রচুর মানুষ বলতো যে তুমি তো যুক্তি দিয়ে কথা বলতে পারো, কোনো রকম কোনো গালিগালাজ ব্যবহার না করেই কড়া ভাষায় মানুষের সমালোচনা করতে পারো, তাহলে কেন করো না? আমি করছি, করবো, ওই হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্টালি, যখন কোনো কিছু হয়ে যাচ্ছে আমার তখন অতটা মানে এই জিনিসটা নিয়ে কোনো রকম কোনো সিরিয়াসনেস ছিলই না। সত্যি কথা, আমি প্র্যাকটিক্যাল, আমি আগেই বলেছি যে আমার এই যে পুরো ওয়াইটিতে বা আমার লাইফেও ইউএসপি বলতে আমি মনে করি যে সত্যি কথা বলাটা। আমি সত্যি কথা বলি, বিশেষ করে এই ওয়াইটিতে তো একটা মিথ্যা কথা বলবোই না, কোনো প্রশ্নই ওঠে না। তো সেক্ষেত্রে আমার ইউএসপি এখানে কি? সত্যি কথা। তাই সত্যি কথা দিয়েই বলছি যে আমি সত্যি সিরিয়াস ছিলাম না, কিন্তু হয়ে গেছে, হতে হয়ে গেছে। দেখতাম কোনো জিনিসটাকে দেখার আমার নজরিয়াটা অন্য 4-5 জন যারা আছে তাদের থেকে একটু আলাদা থাকতো, একটু হাটকে থাকতো। এগুলো আমি কোথা থেকে জেনেছি? আপনারাই আপনাদের ফিডব্যাকের মাধ্যমে আমাকে জানিয়েছেন। তো তখনও সিরিয়াস ছিলাম না, কিন্তু যখন কোনো কারণে সিরিয়াস হলাম, তখন কিন্তু একটা গ্রুপের মধ্যে বা দলের মধ্যে আমি না চাইতেই তাদের হিস্সা হয়, সেখানে নাম লিখিয়ে বলে না ওই ভেড়ার পালের মতো, ওরকমভাবে চলে তারা যেটা চিন্তা করছে, তারা যেভাবে কথা বলছে বা তারা যে পয়েন্ট অফ ভিউটা দেখাচ্ছে, আমিও ঠিক সেরকমভাবেই জিনিসগুলোকে দেখার চেষ্টা করতাম, দেখতামও, বা মানে বলতে পারেন প্রভাবিত ছিলাম। কিন্তু একটা সময় যখন আমার মনে হলো যে না, কিছু জিনিস ঠিক হচ্ছে না, তখন আমি কি করলাম? যখন আমি ঠিক করলাম যে না, আমি এখান থেকে সরে আসলাম, তখন কিন্তু আমি জানতাম না যে এই যে আমি সরে আসছি বা যাদের বিরুদ্ধে আমি মুখ খুলছি বা যাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি, তারা এত প্রভাবশালী, সেই সময়কার কথা বলছি, প্রভাবশালী। এদের বিরুদ্ধে মুখ খুলে বা এদের থেকে সরে এসে আমার এই চ্যানেলটার কি হবে বা আমার কি হবে? লোকে আমাকে কীরকম কাটাছেঁড়া করবে, কি ধরনের কথাবার্তা বলবে, আদৌ হয়তো আমি হারিয়ে যাব কি যাব না, আমি কিন্তু সত্যি বলছি জানতাম না। কিন্তু তাও আমি ঠিক করেছিলাম, যা হবে হবে, আমি যেটা ফিল করছি আমি সেটাই বলবো। আর আমি একজন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার, আর সর্বোপরি নিরপেক্ষ। আমার নিরপেক্ষতা বজায় রেখে চাচা ছোলা ভাষার দরকার পড়লে বা কখনো মিষ্টিভাবে মানুষকে আমি তার ভিডিও সম্পর্কে যেটা দেখছি আমার মতামতটা জানাবো। আর আমার মতামত দিয়ে আমি চেষ্টা করব আরও যারা দর্শকরা আছে তারা যদি কিছু ভুল বুঝে থাকে তাদের কাছে সঠিক বার্তাটা যাতে যায়, বা যদি কোনো তাদের বুঝতে ভুল হচ্ছে কোনো ক্রিয়েটারকে, তাদের কাছে আমি বার্তা দিতে পারি। মানে আমিও চেষ্টা করব যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে কি অন্য মানুষের যে চিন্তাধারা সেটাকে প্রভাবিত করা, তাই না? সেই জন্যই তো এই যে ইনফ্লুয়েন্সার কথাটার মানে কি, যারা ইনফ্লুয়েন্স করতে পারে। আমি নিজেকে ইনফ্লুয়েন্সার বলি না, তবে হ্যাঁ আমি এটুকু বলতে পারি যে আমার কেসটা যেটা হয়েছে, আমার সাথে প্রচুর মানুষ রিলেট করতে পারে, তারাই বলে যে আমি রিলেট করতে পারি। তো সেক্ষেত্রে এই জন্যই বললাম যে যখন যেটা আমার মনে হবে সেটাই আমি বলবো। কারোর প্রিয়পাত্র বা প্রিয়পাত্রী হয়ে থাকার জন্য সে বলছে সেটাতে হ্যাঁ আমি করতে পারবো না। তো যাই হোক, আমার যে ভিডিওগুলো হয় সেখানে আমি বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবেও আমি বলছি যে আমার 99.9% আমার পজিটিভ কমেন্ট আসে। মানে আমার যে চিন্তাধারা, আমি যেটা চিন্তা করছি তার সাথে বেশিরভাগ মানুষ আমি পেয়েছি। আমার সৌভাগ্য এটা যে তারা আমার সাথে আমার খেয়ালাত বা আমার যে মানসিকতা তার সাথে তারা মিল পায় আর তারা আমাকে ভালোবাসে, ঠিক আছে? কিন্তু সব ক্ষেত্রেই কি তাই হবে? কখন মানে সারা জীবন কি এটা চলতে পারে? আমিও জানি সেটা সম্ভব নয় যে সবাইকে খুশি করব বা সবাই একটা কোনো বিষয়ে খুশি হয়ে যাবে, এরকম নয়। তো সেই জন্যই বললাম যে 99%-এর মধ্যেও কিন্তু 1-2 থাকে যারা কিনা অপোজ করে। হ্যাঁ, অনেকে আছে নোংরা কমেন্ট, সেগুলোকে আমি ধরি না, কারণ ওগুলো ধরার মধ্যে না। আমি ধরি সেগুলোকেই যারা
কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারে যেসব কমেন্ট, সেরকম। তো সেরকমভাবেও অনেক সময় অনেক ভুল হয়েছে, তারা আমাকে ধরিয়ে দিয়েছে, তারা আমার সমালোচনা করেছে, আমি কিন্তু সেটাকে ভালোভাবেই নিয়েছি। তো যাই হোক, এতগুলো কথা এখন বললাম এই জন্যই যে ওই যে বললাম যে প্রিয় পাত্র বা যদি হয়ে থাকতে হতো তাহলে তো আজও আমি সেই গ্রুপ বা সেই দল, সেই মানুষগুলোর সাথেই চলতাম সেফ খেলার জন্য। কিন্তু আমি খেলিনি, না কোনোদিনও খেলবো, আজও খেলবো না। আজও আমি যেটা বলেছি, আমার যেটা মনে হয়েছে সেটা আমি তাতে স্টিক থাকবো। আর আমি চেষ্টা করব আপনাদেরকে এটা বোঝাতে, আমাকে বুঝতে ভুল হচ্ছে না তো, এইটার জন্য বলছি, ঠিক আছে? তো এই কথাগুলো বলছি। আগের দিন যে ভিডিওটা আমি করলাম সেটা ওই মিমি সাহা, তার ভিডিও দেখে তার একটা রিয়াকশান ভিডিও করেছি। তো সবার আগে বলি যে আমার ভিডিওগুলো হয় কিন্তু ভিডিও টু ভিডিও। আপনাদের অনেকবার আমি প্রমাণ দিয়েছি যে আমার কাছে গোপন তথ্য ছিল, কিন্তু তার সত্ত্বেও সেগুলো আমি ভিডিওতে ইউজ করিনি, কারণ আমি ভিডিও টু ভিডিও করব যাতে কেউ এটা না বলতে পারে কই এটা তো দেখা যায়নি। তো আমি এমন কথা যেগুলো কিনা ইউটিউবে যদি নাও থাকে, ধরুন ফেসবুক থেকে পেয়েছি, সেটা আমি দেব, যে কোনো পাবলিক ডোমেনে রয়েছে সেটা আমি দেব, কিন্তু যেটা কোথাওই নেই এরকম ঘটনা খুব কমই আছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, খুব কমই আছে এরকম শেয়ার করেছি। আমার মনে হয় না এরকম কোনো তথ্য আমি শেয়ার করেইছি কারোর কাছ থেকে জেনে বা কিছু করে, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে হয়তো ফেসবুক থেকে নিয়ে এসে ইউটিউবে প্রথম জানিয়েছি, এরকম একটা দুটো কেস রয়েছে, যেমন কিনা টিনের ক্ষেত্রে যেটা আমরা জানি। তো যাই হোক, এবার গতকালের ভিডিও যেটা আমি করেছিলাম, সেই ভিডিওটাতে আপনারা অনেকেই আমাকে বলছেন যে আমি ওই মিমি বলে মেয়েটিকে সাপোর্ট করেছি। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি মানে বিনম্রভাবে হাত জোর করে বোঝানোর চেষ্টা করছি যে আমি কোনোভাবেই ওই মেয়েটিকে সাপোর্ট করছি না। মেয়েটির ভিডিও দেখে যেটা আমার মনে হচ্ছে সেই রিয়াকশানটা দিয়েছি। তো তার মধ্যে একটা বিশাল বড় ইস্যু, যেটা সামাজিক ইস্যু, ওই মেয়েটার ভিডিওর মধ্যে থেকে বেরিয়ে এসেছিল। আমি সেই বিষয়টা নিয়ে মেয়েটিকে গাইড করেছি। সেটা কি? সেটা হচ্ছে লাভ জিহাদ। আপনারা যাবেন, গিয়ে গুগল করে নেবেন লাভ জিহাদ বিষয়টা কি। তো এটা একটা কনস্পিরেসি থিওরি। আমি সেটার জন্যই বলেছি যে তোমার সাথে যদি এই জিনিসটা হয়েছে, ধোঁকা হয়েছে, তাহলে তুমি সেটা নিয়ে স্টেপ নাও। একজন যে তার সম্পূর্ণ আইডেন্টিটি লুকিয়ে তোমার সাথে সম্পর্ক করেছে, ও যেগুলো বলেছে আমি সেগুলোর ভিত্তিতেই কিন্তু ভিডিওটা করেছি। আমি সেটা সত্য মিথ্যা মানে কোনো রকমভাবেই তার যাচাই করার আমার দায় নেই। সবচেয়ে বড় কথা, ওর জীবনের সত্য মিথ্যা আমি যাচাই করতে যাব কেন? ওই মেয়েটি কে, ওর চরিত্র কেমন সেটা নিয়েও আমি বিশ্লেষণ করতে যাব কেন? ওই মেয়েটি কে? এবার আপনারা অনেকে বলতে পারেন যে টিনেরটা কেন করো? কেন করবো না? বুঝুন ব্যাপারটা। 5টা বছর ও আমাদের ইমোশন নিয়ে খেলেছে। আমি অ্যাজ আ ভিউয়ার্স ওকে দেখেছি, সেখানে আমি বোকা বেনেছি। এবার আমার মতোই প্রচুর মানুষ যারা কিনা সেম ওর ওই মানে মিথ্যা নাটকে নিজেদের ইমোশন খরচা করেছে, সেসব মানুষরা তারা কিন্তু চায় ওর সম্পর্কে কথা শুনতে। সেই জন্য সেটাকে আমি অ্যাজ আ কন্টেন্ট আবার ব্যবহার করেছি। দুদিক দিয়ে আমি অ্যাজ আ ভিউয়ার্স আমার ইমোশন সেখানে আর কি আটকে রয়েছে, সেটার জন্যও আমি বলি, আর যেখানে হচ্ছে গিয়ে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার যেটা আমি ওর ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি সেগুলো বলি। সেক্ষেত্রে পাস্টের কথা কেন তুলবো না, কেন বলবো না, কেন ওর ক্যারেক্টারে আঙুল তুলবো না? কিন্তু এই মেয়েটি কি কোনো রকমভাবে কোনো ইউটিউবের সাথে যুক্ত? এখন অবধি তো এই কিছুদিন মানে কালকে অবধি হলো, তার আগে ওকে একজন টেনে এনেছিল। তো ও এবার যখন যদি বাই এনি চান্স, ভগবান জানে কখন মানুষের সাথে কি হয়, ও যদি কোনোভাবে কোনো বড় ব্লগার হয়ে যেতে পারে, যদি ক্রিয়েটার হয়ে যেতে পারে, তখন নিশ্চয়ই আমি ওকে নিয়ে, যদি মনে হয় দর্শকরা ইন্টারেস্টেড, আমি তখন ওকে নিয়ে কন্টেন্ট করব। কিন্তু এখন তো ওকে নিয়ে কন্টেন্ট করার মতো কিছু নেই। আমি শুধু এটুকুই বলেছি যে তোমার সাথে যেই অন্যায়টা হয়েছে, যেটা তোমাকে মিথ্যা তার নাম পরিচয় সব গোপন করে তোমার সাথে সম্পর্ক করেছে, সেটার জন্য তুমি আইনি সহায়তা নাও। কারণ এই জিনিসটা একটা ভীষণ বাজে জিনিস, সামাজিক ব্যাধি। এটা সত্যি, এটা মানে এক্সিস্ট করে। এটার থেকে এই বিষয়টা ধারে পাশ দিয়ে গেছে একটা সিনেমা, সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখবেন কেরালা স্টোরি, তাহলে বুঝবেন। এরকম তাছাড়া আরও অনেক সিনেমা রয়েছে যেখানে এই জিনিসটা তুলে ধরা হয়েছে। আমি কিন্তু আগেই বলেছি যে আমি ইন্টারকাস্ট ম্যারেজ সাপোর্ট করি। শাহরুখ খান বিয়ে করেছে গৌরী খানকে, আমি সাপোর্ট করি। যেখানে সেলিম খান তার বউ হচ্ছে সালমান খানের মাঝে সালমা, তার একটা হিন্দু নামও রয়েছে, আমি সেটা সাপোর্ট করি। কারণ সে কিন্তু সেলিম খান হয়ে সে নিজেকে নিশ্চয়ই কোনো মানে সৌমেন বা সৌরভ বলে আলাপ করেনি।
সলিম খান, তো সলিম খান জেনেই সালমান খানের মা তাকে ভালোবেসেছে, তাকে বিয়ে করেছে। গৌরী খানের ক্ষেত্রেও তাই। তো সেটাকে আমি খারাপভাবে দেখি না। যেমন সালমান খানের তো যে বোনরা, তারা দুজনেই হিন্দু ঘরে বিয়ে করেছে। নিজের যে বোন সে বিয়ে করেছে আতুল অগ্নিহোত্রীকে, আর যে আর কি অ্যাডপ্টেড বোন সে বিয়ে করেছে ওই ছেলেটি কি যেন নাম, শর্মা, তাকে। তো এটা হচ্ছে সেকুলারিজম, এটাকে বলে পিওর সেকুলারিজম। তারা ধর্ম সব দিক দিয়ে তারা এটাকে মানে। তারা হিন্দু ঘরের মেয়েদের বিয়ে করে নিয়ে এসছে, আবার নিজের ঘরের মেয়েদেরকেও হিন্দু ঘরে বিয়ে দিয়েছে। এরা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। কিন্তু এই যে মিথ্যে চারিতা করে লুকিয়ে যারা নিজের ধর্ম লুকিয়ে, নিজের আইডেন্টিটি লুকিয়ে যারা করছে, সেটাকে সাপোর্ট করি না, কোনো রকমভাবেই করবো না। তো সেই জন্যই মেয়েটিকে বলেছিলাম যে তুমি যথাযোগ্য স্টেপ নাও, আর এই যে দালাল যে কিনা তোমার চরিত্র হনন করছে, তুমি তার বিরুদ্ধে স্টেপ নাও। ওই মেয়েটি কোনো রকমভাবে ইউটিউবে ছিল না, ও এখান থেকে ইনকাম করে না। তো এই মেয়েটির সম্পর্কে আমরা যেটুকু শুনেছি সেটুকুই কথা বলবো। এই যে মেয়েটির প্রথম ম্যারেজটা ভেঙে গেছে, তার হাজব্যান্ড কীরকম আমরা কি হলপ করে বলতে পারি কীরকম? কোন বয়সে ছাড়াছাড়ি হয়েছে? এই মেয়েটি যখন ছাড়াছাড়ি হয়েছে তখন ওই ছেলেটির সাথে সম্পর্কে জড়িয়েছে, নাকি ডিভোর্স নিয়ে ছাড়াছাড়ি হওয়ার পর এর সাথে আলাপ হয়েছে? এই পুরো ডিটেল না জেনে কি এই মেয়েটির সম্পর্কে কিছু আমাদের বলা ঠিক হবে? ওর লাইফে যা করছে করুক, আমার কোনো যায় আসে না। হ্যাঁ, যায় আসবে যদি সত্যি এই মেয়েটি সোনা বাবার মাম্মাম হয়, তাহলে অবশ্যই আমি বলবো যে সন্দীপ কি সব জেনে শুনে এই মেয়েটির সাথে কোনো রকমভাবে ফোনে আলাপচারিতা কথা বলতে বলতে কোনো রকমভাবে মানে সম্পর্কে জড়িয়ে পড়েছে? তখন আমি বলবো। যদি তা না হয়, যদি এই মেয়েটিও যদি নিজের আইডেন্টিটি, যেমন কিনা ওই আসানসোলওয়ালি, সে যেমন নিজের সম্পর্কে সব কিছু কথা গোপন করে আলাপ করে তারপর হয়তো বলেছিল কি বলেনি আমি শিওর না, তো এও কি সব কিছু যদি সত্যি, আমি বলছি না আমি কিন্তু, কারণ আমার কাছে কোনো প্রুফ নেই, প্রুফ থাকলে আমি মুখের ওপর ছুঁড়ে সেটা বলতাম যে হ্যাঁ তুমি কি করে সন্দীপের সাথে কথা বললে। এই মেয়েটি যখন আমরা ওই সোনু বলে যে ছেলেটি সব ভিডিও দিয়েছিল, সেখানেও দেখেছি মেয়েটি অস্বীকার করছে যে দেখো আমার সাথে কিভাবে একটা ছেলের সম্পর্ক জুড়ে দিতে চাইছে, আমার ওর সাথে কিচ্ছু নাই, তুই আমার সাথে জড়াস না। ঠিক আছে, এই মেয়েটিকে আমরা সেই ভিডিও সেটাতেও আমরা শুনেছি, আর এখনও ও সামনে এসে সেটাই বলছে যে তুই কিভাবে আমাকে প্রমাণ ছাড়াই একজনের সাথে জুড়ে দিলি। এই যে মেয়েটি 3 বার খালাসের কথা যখন ওই ছেলেটি মুখে ক্যামেরা ধরেছে, তখনও কিন্তু বলছে কি, মেয়েটি বলেছে ইস কি মিথ্যে কথা বলছে। যখন ও বললো তুই 3 বার খালাস করেছিস, তুই দীঘা ঘুরতে গেছিস, তখন ও বললো কি মিথ্যে কথা বলছে। যখন আবার ভিডিও করলো তখনও বললো যে তুই কেন মিথ্যা কথা বলছিস আমার নামে, তুই কি পাচ্ছিস আমার নামে মিথ্যা কথা বলে। এবার বলুন, এই যে আমাদের মানে সমাজে খারাপ মেয়ে কি অভাব আছে? অভাব আছে? আপনাদের আশেপাশে পাড়া প্রতিবেশীর মধ্যে খারাপ মেয়ে দেখেন না? এরকম কত মেয়ে আছে বলুন তো, কত খারাপ কিছু করছে। এই যে ধরুন যে কি যেন বলে, যে মাটি তার ছেলেকে হত্যা করলো, তার নাম কি যেন মনেও পড়ছে না, কি সুচি নাকি একটা নামটা মনেও পড়ছে না, কিন্তু সে একটা ওরকম জঘন্য কাজ করেছিল। আমরা কি রোজ সকালে তার নাম করে এসে তাকে দুটো গালাগালি দিয়ে আমাদের দিনটা শুরু করি কি? করি না। কিন্তু টিনের ভিডিওটা আসে যখন, তখন কিন্তু দেখতে দেখতে অটোমেটিক্যালি মুখ থেকে গালাগালি বেরিয়ে যায়। মুখ মানে যারা আর কি দিতে পারে তারা দিতে পারে, যারা আর কি দিতে পারে না তারা মনে মনে দেয়। তো কেন দেয়? কারণ ওর পেছনে আমরা 5-5টা বছর আমাদের ইমোশনটাকে খরচ করেছি। বাট এই মেয়েটির প্রতি আমাদের কোনো ইমোশন রয়েছে? নেই, কোনো রকম কোনো ইমোশন নেই। তাই ওকে নিয়ে ও কি করলো ওর লাইফে আমার কি যায় আসে? কোনো যায় আসে না। হ্যাঁ, যায় তখনই আসবে যদি এ টিনের জায়গাটা বা সোনা বাবার মায়ের জায়গাটা যদি নিতে যায়, তখন আসবে। যে নিজের মেয়েকে ছেড়ে দিয়ে চলে আসলো, যখন আমি যেটা হিসাব করে দেখলাম যে 10-11 বছর যখন হয়, সে সময়টা একটা মাকে তার মেয়ের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। সে সময় যখন সে কিছু না চিন্তা করে বেরিয়ে আসলো, কি কারণে এসছে তাও কিন্তু জানি না, কিন্তু বেরিয়ে এসছে, তো সেই জন্যই আমি বলছি। আসলে ব্যাক স্টোরি কী আছে আমার জানার দরকার নেই, বাট ছেড়ে দিয়েছে, সেটাই আমরা বলছি যে নিজের সন্তানকে ছেড়ে দিতে পারলো, সে সোনা বাবার কী করে ভালো মা হতে পারবে, কি করে হবে, তাই না? তো সেই জন্যই বলছি যে আমি কোনো রকমভাবে কোনো সাপোর্ট করিনি, কিন্তু এই মেয়েটিকে নিয়ে কাটাছেঁড়া করারও আমার কোনো ইচ্ছা নেই। এবার ও দেখতে হবে এটাই, যে যেরকম সোনু ওকে নিজের আইডেন্টিটি লুকিয়ে তার সাথে সম্পর্ক করেছিল, তেমনি ও যদি সত্যি
সন্দীপের সাথে যদি কথা বলে থাকে বা ওর সাথে যদি বন্ধুত্ব করে থাকে, তাহলে সেটা নিজের সম্পর্কে পুরো ডিটেল জানিয়ে তারপর করেছে কি? তো সন্দীপ যেরকম আমরা বরাবরই শুনেছি, সন্দীপ বলেছে কোনো নোংরা আমি ঘাটবো না। টিনের ক্ষেত্রে বলেছে যে থুতু ফেলে দিয়েছি, সেই থুতু আমি আর চাটবো না বলেছে। তো সেক্ষেত্রে আমরা এটা আশা করতেই পারি যে সন্দীপ যদি এর সাথে কথাও বলে, সন্দীপ হয়তো জানতো না যে এর ব্যাকস্টোরি কী, বা যদি ব্যাকস্টোরি জেনেও থাকে তাহলে সন্দীপও হয়তো কথা বলতে, একটা মেয়ে সে ইউটিউব তার চ্যানেল খুলবে, তার জন্য সন্দীপের সাহায্য নিতে চায়, তার জন্য সন্দীপেরও আমার মনে হয় না দরকার পড়েছে যে ওর ক্যারেক্টার কী আছে বা ওর লাইফে কি করে এসছে, বর ছেড়েছে না মেয়ে ছেড়েছে এগুলো, বা কটা বয়ফ্রেন্ড করেছে, কটা খালাস করেছে, আমার মনে হয় না সন্দীপও ওকে জিজ্ঞাসা করবে বা করেছে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। আমি এই ওর সম্পর্কে, এই মেয়েটির সম্পর্কে কোনো খারাপ ভালো কোনো মন্তব্যই করতে চাই না। আমি শুধু বলতে চাই যে ওর সাথে যেটা হয়েছে যদি সত্যি সেটা বলে, তো সেই বিষয়টা নিয়েও আমাকে অনেকে কমেন্ট করেছেন যে কি বলছো, 3 বছর ধরে সম্পর্ক, ও জানতেই পারলো না যে ওর যার সাথে সম্পর্ক সে ওর মানে মুসলিম, ও জানতেই পারলো না? কি করে জানবে? কি করে জানবে? মেয়েটিকে যদি ও কোনোদিনও তার বাড়িতে নিয়ে না যায়, যদি বাড়ি নিয়ে না যায়, তাহলে ও কী করে জানবে? বা বন্ধু বান্ধব যদি কারোর সাথে আলাপই না করায়, শুধু হয়তো ওর বাড়িতেও আসতো, তার সাথে আসতো, গল্প করতো, আপনারা যাবেন গিয়ে দেখবেন এরকম কটা ঘটনা রয়েছে। শুধু ইউপিতেই দেখবেন কটা ঘটনা রয়েছে, আমাদের এখানে তো প্রচুর রয়েছে। সেখানে ওর পক্ষে জানা সম্ভব নয়, জানা তখনই সম্ভব হতো মেয়েটি যদি বলতো যে চলো তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, এতদিন তোমার সাথে আমার সম্পর্ক, তোমার বাড়িতে চলো, একটু নিয়ে চলো, তখনই হয়তো ধরা পড়ে যেত। এইবার অনেকে আছেন সেই বিষয়টা সেক্সুয়াল নিয়ে বলছেন। এবার সেক্সুয়াল নিয়ে বলছেন, তার হয়তো তাদের স্পেশাল কোনো রকমভাবে কোনো ট্রেনিং আছে, বা এবার বিষয়টা বলতেও খারাপ লাগছে, একটা মানুষে মানে বুঝবে কি করে? আপনার ধরুন আপনার পার্টনার আমি কীভাবে বলবো বুঝতে পারছি না, আপনি কি সবার মানে প্রাইভেট পার্ট দেখে বেড়ান যে আপনি চট করে চিনে নেবেন যে এটা এই প্রাইভেট পার্ট ওরকম, ওই প্রাইভেট পার্ট ওটা ওরকম? আমরা যারা সবাই মানে বিবাহিত, আমাদের কাছে তো একটাই, যাদের পার্টনার তাদেরটাই আমরা দেখেছি, তার অন্যথা কি হয় কি করে মানুষ বুঝবে? আর যদি কেউ চায় লুকিয়ে রাখতে পারে না, এটা হতে পারে না। প্রোটেকশানের নামে হয়তো আগেই প্রোটেকশান সে একটা ব্যবস্থা করে নিল, তারপর আপনি দেখতে পাচ্ছেন কি করে? আমি জানি এরকম ইঙ্গিত ভরা আমার কাছে কমেন্ট এসছে, তাই জন্য আমি বলছি। হয়তো ডাইরেক্টলি বলেনি ওই অঙ্গটার নাম দিয়ে, কিন্তু প্রশ্ন করেছেন আমাকে। এমনকি আমার সাথে যখন পার্সোনালি কথা হয়েছে সেখানেও কথা হয়েছে, আমাকে বলেছে এরকম ডাইরেক্ট, তখন ওই অঙ্গটার নাম নিয়ে, যে ওইটা দেখে কি বোঝা যায়নি? তো সেটা কে কীরকমভাবে দেখেছে, কীরকম পরিস্থিতি করা ছিল, এত ঘটনা হচ্ছে, নিশ্চয়ই এরা স্পেশাল কোনো প্রিকশন নেয়। একবার তারপর যখন প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর যখন বিয়ের প্রশ্নটা আসে, তখনই সামনে থেকে এই কথাটা আসে যে তাহলেই তোমাকে ধর্ম চেঞ্জ করতে হবে। তো এরকম প্রচুর ঘটনা ঘটেছে, আর এরকম বাজে মেয়ে আমাদের আশেপাশে প্রচুর রয়েছে। আপনাদের কথা অনুযায়ী বাজে মেয়ে আমাদের আশেপাশে প্রচুর রয়েছে। আমরা সবার বিষয়ে কথা বলতে চাই না, একদমই বলতে চাই না। হ্যাঁ, এই মেয়েটি যদি ইউটিউবে ওর যদি কপাল থাকে দাঁড়িয়ে যাওয়ার, তখন যদি ওর প্রচুর ভিউজ হয়, তখন আমরা দেখতে চেষ্টা করব, আলোচনা করব যে কি ঘটনা ঘটেছিল ওর পাস্ট লাইফ, সেটা বোঝার চেষ্টা করব ওর কথার মাধ্যমে। যে ওর বর ওকে মারধর করতো সেই জন্য ছেড়ে দিয়েছে, নাকি খেতে দিত না, নাকি টাকা পয়সা দিত না, নাকি শারীরিক সুখ দিত না, তখন আমরা দেখব। এখন আমরা দেখে কি? আর এই যে একজন আমাকে বললেন যে দেখো দিদি, এই মেয়েটি আর তার বয়ফ্রেন্ড তাদের মধ্যে কিচ্ছু হয়নি, এটা পুরোটা সাজানো হয়েছে সন্দীপকে ফাঁসানোর জন্য। কোনোভাবে সন্দীপের নাম্বার জোগাড় করেছে, জোগাড় করাটা কোনো ব্যাপার না। কাদের কাছে? টিনদের কাছে। টিনরাই এই মেয়েটিকে, তার বয়ফ্রেন্ডকে হায়ার করেছে, সন্দীপের সাথে কথা বলিয়েছে। নাহলে দেখুন ওর দালালরা চট করে কি করে পেয়ে যাচ্ছে ওই মেয়েটি বয়ফ্রেন্ডটা, মানে এই যে ফেসবুকে যেখান থেকে আর কি জিনিসটা ভাইরাল হলো, ওরাই চট করে কি করে পেয়ে যাচ্ছে, তাই না? এটা বোঝার বিষয় আছে না? তো যাই হোক, এখানে আমি একটাই কথা বলবো যে এরকমও হতে পারে যে এদের মধ্যে মিলিভাগাত গটাপ কেস। সন্দীপের সাথে জাস্ট কল লিস্টে 3বার সন্দীপের সাথে কথা হয়েছে, বা 3বার হোক বা 30 বার হোক কথা আছে, সেই কল লিস্টটা দেখানো হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, অনেকেই এরকম একটা ইঙ্গিত করছে। তো সন্দীপের ভিডিওটা দেখলাম যে ওকে নাকি সবাই বলছে যে তুমি
তোমার বাড়ি ঘুরে ঘুরে দেখাও, কোথায় কে আছে না আছে তুমি সব বাড়ি ঘুরে ঘুরে দেখাও। তো তাকে তো আচ্ছা, মানে যারা আর কি বলেছে, নাম না করে সন্দীপ তাকে আচ্ছা করে উত্তর দিয়ে দিয়েছে, জুতোর দিয়ে দিয়েছে। এমনকি এটাও বলেছে যে তুমি সিসিটিভি ফুটেজ দেখাও। কোন হিসাবে সিসিটিভি ফুটেজ? যখন আমরা যদি কোনো দোকানপাট, কোনো পাবলিক প্লেসের যদি সিসিটিভি ফুটেজ নিতে হয়, তাহলেই তার জন্য মানে পারমিশন লাগে, থানা থেকে, কোর্ট থেকে পারমিশন নিয়ে পুলিশ দেখতে চায় সিসিটিভি ফুটেজ। এটা কাউকে দেখানোর বিষয় নয়। সেক্ষেত্রে ওর বাড়ির সিসিটিভি ফুটেজগুলো পাবলিক করবে। ওয়াও, মানে কি বলবো, এরপর তো বলবে, ওই যে বললাম যে কোন দিন বলবে, ওই খুলে দেখিয়ে দাও মামার বাড়ির আবদার। তো সন্দীপের বাড়িতে যখনই কোনো সময় কেউ এসছে, আমরা কিন্তু বুঝতে পেরেছি, এই যে মাম্মাম কাউকে একজনকে ডাকছে, সেটা আমরা কিন্তু বুঝতে পেরেছি। সে কে, কি, তার বৃত্তান্ত কি, আমরা কিন্তু তখনই জিজ্ঞাসা করিনি। সন্দীপের বাড়িতে একবার একজনের নাইটি দেখা গেছিলো, আমরা প্রশ্ন করিনি যে কার নাইটি, কারণ আমরাও জানি এই বিষয়টা, যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু টিনের যারা দালাল আছে, এজেন্ট আছে, তারাও দেখবে। তো প্রশ্নটা ওরাও করবে, আমরাও অবশ্যই করব। নিরপেক্ষতা বজায় রাখতে গেলে সেটা করতে হয়। টিনের দালালের মতো আমরা নই, যারা কিনা মানে আমরা সব দেখে নিচ্ছি, কোথায় কোথায় ল্যাঠা রয়েছে, ল্যাঠা মাছ খেলছে গামলায়, আমরা সব দেখে নিচ্ছি, ওরা কিছুই দেখতে পায় না। উল্টে বলে কি যে তোরাই শুধু দেখতে পাস, আমরা দেখতে পাই না। আমরা যেমন দেখতে পাই তেমনি তার প্রমাণও দেখিয়ে দিই, যে এইখানে, ওইখানে, সেইখানে, কোথায় কোথায় দেখা গেছে। আর সেগুলো পরবর্তীকালে সব সত্যি যে চলে এসছে, প্রমাণ সহ চলে এসছে। তো সেক্ষেত্রে সন্দীপ সে সময় বলেছিল যে ওর এক আত্মীয় এসছে, যার নাকি সামনে বিয়ে, এটা বলেছিল যে একজন আছে যার সামনে বিয়ে, সেই জন্য তার মুখটা তোমাদের দেখাচ্ছি না, কিন্তু আমাদের বাড়িতে একজন আত্মীয় এসছে। অস্বীকার করেনি। এবার মুখ না দেখাবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার, কারণ এটা সত্যি কথা। আমরাও তখন বলেছিলাম যে বাই চান্স মুখটা দেখাবে, কেউ না কেউ দেখে মেয়েটির সম্পর্কে কুৎসা করলে, মেয়েটির যে বিয়ে সেটা যদি ভেঙে যায়, তার দায় সারা জীবন কাকে নিয়ে চলতে হবে? সন্দীপ আর তার ফ্যামিলিকে। যে তার বাড়িতে আমাকে দেখা গেছে, সেই জন্যই নানান রকম নোংরা, এরা তো সব শুইয়ে দেবে, কোনো চিন্তা করে না। দাদা ভাই কিচ্ছু মানে না, এরা কিচ্ছু মানে না। তো সেক্ষেত্রে দেখেইছেন, যার মানে বিশেষ করে একজন যে বসে আছে দালাল, তার ওপর খুদ যাকে সে ভাই বলে মেনেছে, সেই অভিযোগ দিয়েছিল যে আমার সাথে পরকিয়া করতে চেয়েছিল, আমাকে সিডিউস করতো সারা দুপুর ফোন করে, ফোনের মধ্যে। তাহলে বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে এরা যে দাদা ভাই সম্পর্ক কত মানে বুঝতেই পেরেছেন আশা করছি। তো যাই হোক, এটুকু বললাম যে সন্দীপও যে কথাটা বলেছে, সন্দীপের সাথে একদমই সহমত পোষণ করি। তবে হ্যাঁ, যদি সত্যি, আমি যেহেতু প্রমাণ নেই, যদি সত্যি এই মাম্মাম হয়, তাহলে একটাই কথা বলবো যে সন্দীপ কি জেনে শুনে এই সম্পর্কে জড়িয়েছে? আর সন্দীপকে আরেকটাও কথা বলবো যে তুমি জানো এখন তোমার উপর দিয়ে কী চলেছে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য লোকে ব্যাঙ্গালোর থেকে বলছে যে আমি ব্যাঙ্গালোরে বসে এখানে কলকাঠি নাড়িয়ে দেবো, বলেছে, শুনেছো? তাহলে তোমার তো আরও অনেক বেশি সাবধান হওয়ার উচিত, সাবধানতার মান নেই। তো একজনের সাথে কথা বলা, গল্প করা খারাপ নয়। আমি তো বললাম ওপেনলি কথা বলো, গল্প করো, কারণ তোমার এখন যেহেতু ডিভোর্সটা হয়নি, সেই জন্য তোমাকে কিন্তু প্রতিটা পদক্ষেপ খুব বুঝে শুনে নিতে হবে। তো বারবার যদি তোমার দ্বারা একটা ভুল হয়, এটা আমি আগেও বলেছি, কালকের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, বারবার যদি তোমার দ্বারা ভুল হয়, তখন কিন্তু দর্শকরাও তোমাকে মানে সন্দেহের চোখে দেখবে, যেমন কিনা অনেকে দেখছে। ঠিক আছে। তো যাই হোক, আপনাদের যাদের মনে হয়েছে যে আমি এই মিমিকে সাপোর্ট করেছি, তারা আসলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়টা ওকে সাপোর্ট করছি। সাপোর্ট না, আমি ওকে গাইডেন্স দিয়েছি যে তুমি এই বিষয়টা নিয়ে যাও। আর তুমি যখন কোনো মানুষের সাথে থাকতে চাইছো না, কোনো মানুষ তোমাকে জোর করে রাখতে পারবে না, ঠিক আছে? বাদবাকি একে কেন সাপোর্ট আমি করতে যাব, বাট ওর লাইফে কি করছে আমার কোনো যায় আসে না। ও যদি, আবারও বলছি, যদি সেরকম বড় কোনো ব্লগার কোনোদিনও হয়ে দাঁড়াতে পারে, তখন অবশ্যই কন্ট্রোভার্সি করব, যদি আপনারা দেখি যে ইন্টারেস্টেড হয়েছেন। বাদবাকি যেটা আমি বলেছিলাম, আমি তাতেই স্টিক থাকবো। একে নিয়ে কোনো রকমভাবে কোনো সে বাজে নষ্টা এগুলো আমি মনে করছি আমার প্রয়োজন নেই, কারণ এইটুকু বলার মানে বোঝার জন্য বা বলার জন্য কিন্তু আমি এইটুকুও সময় খরচা করতে রাজি নই।
তো যাই হোক, যাদের মনে হয়েছে যে আমি ওকে খুব ভালো বলেছি, তাদের আশা করি এইবার ভুলটা ভাঙবে। আমি কোনো বাজে ভালো বলিনি, তবে হ্যাঁ বাজে বলার জন্য বলার মতো আমি মনে করছি যে নট ওয়ার্থ ইট। বাজেও যে বলবো, নট ওয়ার্থ ইট। ও বুঝে নিক, নিজের লাইফ আছে, নিজে বুঝে নিক, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু তার আগে একটা কথা, যেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে এসছে, যে মেয়েটিকে যেই বলা হলো, সন্দীপ বলল মুখ খোলার কথা, হ্যাঁ, তো তখনই বললো, মানে সন্দীপ যেই মুখ খুললো অমনি মেয়েটি সামনে চলে আসলো। তো তারা মনে হয় দেখেনি, অন্ধ আছে, যে প্রথম যখন এই সোনু বলে ছেলেটির ঘটনাটা এসেছিল, তখন কিন্তু আমি, তারপর ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম, দেবশ্রীদি, আমরা সবাই এই বার্তাটা দিয়েছিলাম যে তুমি কোথায় আছো, তুমি সামনে এসো, তুমি মুখ খোলো, তোমাকে নিয়ে এত কিছু হচ্ছে, তোমার ছবি ভাইরাল করে দেওয়া হচ্ছে, তোমার ভিডিও ভাইরাল করে দেওয়া হচ্ছে, তুমি দেখতে পাচ্ছি যে তোমাকে দেখা যাচ্ছে তোমার ওপর কি অত্যাচার হচ্ছে, তুমিও ঝামেলা করছো তোমার বয়ফ্রেন্ডের সাথে, এগুলো সব দেখতে পাচ্ছি, তোমার বাবা মা তারা অতিষ্ঠ, সব দেখতে পাচ্ছি, তুমি কোথায়? তো যাই হোক, এই যে ভিডিওটা করছিল, যেটা সামনে এসছে, সেই ভিডিওটার মধ্যে কিন্তু একটা জিনিস দেখলাম, যে যেখানে বসে ভিডিও করছে সেখানে অজস্র গাড়ির যাতায়াতের আওয়াজ পাওয়া যাচ্ছে, প্রচুর। তার উপর একজনের আমি গলার আওয়াজও পেলাম, সে বলছিল বাপ রে বাপ, তারপর কখনো কোনো বাচ্চার আওয়াজ, কখনো কোনো টুকটাক বাসনের আওয়াজ, যেগুলো শোনা যাচ্ছিল। আর সবচেয়ে বড় কথা, হর্ন, প্রচুর প্যাপু প্যাপু করে হর্ন বাজছে। তাতে বোঝা যাচ্ছে যে ও এমন জায়গায় বসে ভিডিওটা করেছে যেটা আর কি একদম মেন রাস্তার ওপরে, মানে কোনো ব্যস্ত রাস্তা, সে কলকাতা হোক বা কোনো শহরতলি হোক বা কোনো আর কি কসবা যাকে বলে, টাউন, সেখানে হোক, সেরকম কোনো একটা জায়গার ব্যস্ততম রাস্তার মধ্যে আর কি ধারে তার বাড়ি, যেই বাড়িতে ও ছিল, সেখানে ও ভিডিওটা বানাচ্ছিল। প্যাপু প্যাপু হর্নের আওয়াজ পাওয়া যাচ্ছিল। তো আশা করি যারা বলছেন যে সন্দীপের বাড়িতে রয়েছে, সন্দীপ বাড়িতে লুকিয়ে রেখেছে, এই যে কথাগুলো যারা বলছেন, তারা মনে হয় ওগুলো শোনেননি। ওই হর্নের আওয়াজ, ওই প্যাপা 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 করে যাচ্ছে গাড়ির আওয়াজ, তারা মনে হয় শোনেইনি যে ও কোথায় বসে ভিডিওটা করছিল। তো আর যে কথাটা বলতে বলতে থেমে গেলাম, যে একজন বলেছে যে ওর বয়ফ্রেন্ড আর ওর কিচ্ছু হয়নি, এরা দুজনে মিলিভাগাত করে সন্দীপকে ফাঁসানোর চেষ্টা, এইভাবে কি করলো, এক ঝটকায় একটা মুখ পরিচিতি ওরা পেয়ে গেল। এবার সেক্ষেত্রে ওরা কি হবে, যখনই ভিডিও করবে তখনই ওরা কিন্তু ভিউজ পাবে। যেটা পরিচিতি মানুষের লাগে, একটা ফেস ভ্যালু তৈরি করতে লাগে, একটা মুখ পরিচিতি করতেই মানুষের বছর বছর চলে যায়, সেটা ওরা এক ঝটকায় করলো। এবার কে জানে, ওর বয়ফ্রেন্ড আর ওরা হয়তো মিলিতই রয়েছে, এটা ওদের একটা কোনো স্ক্রিপ্টেড নাটক নয়। যাই হোক, তবে হ্যাঁ, এই কথাটা আগের দিন আমি বলতে ভুলে গেছি, ও যে কাঁদছিল, যেভাবে বলছিল, সেটা কিন্তু একটু অতিরঞ্জিত এটা লাগছিল। হ্যাঁ, যে কথাগুলো বলেছে, এবার যদি সত্যিই হয় তাহলে বলবো, তাহলেও ওরকমভাবে বলা যায় না। মানুষের ও যেভাবে বলছিল, সেই ওই ব্যাপারটা ঠিক অ্যাক্টিংই মনে হচ্ছিল। তো যাই হোক, যদি অ্যাক্টিং হয়ে থাকে তাহলে তো পুয়োর, আর যদি সত্যি হয়ে থাকে তাহলে আর কি বলবো। ওই মেয়েটিকে, যাকে আমরা চিনি না, ওর বাচনভঙ্গি কীরকম, ও কীরকমভাবে কথা বলে, আমরা যারা জানি না ও এই কথাটা নাটক করছে না সত্যি বলছে, সেটাও সত্যি বলছি, জাজ করা একটু প্রবলেমের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো হতেই পারে এটা ওদের মধ্যেই একটা কোনো সাজিশ, বিশাল বড় ষড়যন্ত্র। এটা তো আমরা আগেই বলেছিলাম, যেখানে একটা বসে গুছিয়ে এই ষড়যন্ত্রটা করা হয়েছে। তো সেক্ষেত্রে এরাও কিন্তু দেখছি বলছে যে এই খুব শীঘ্রই বেচুর বউ সামনে আসবে, এরকম বলছে। আর তার মধ্যেই এই মেয়েটি চলে আসলো। তাহলে বোঝা যাচ্ছে না যে এটা এই মেয়েটির সাথে, মেয়েটি যেহেতু হয়তো এরকম হয়েছে যে সন্দীপের কাছে সাহায্য চেয়েছে, সন্দীপ হয়তো দু একটা কথা বলে তার সাথে ভালোভাবে ভদ্রভাবে দু একটা কথা বলে তাকে যে বুঝিয়ে দিয়েছে যে না, আমার পক্ষে সম্ভব হবে না। সেই জন্যই এখন সন্দীপকে, সোজা পথে হলো না বলে ব্যাকা পথ ধরে সন্দীপের অপোনেন্ট মানুষ যারা কিনা বসেই রয়েছে সন্দীপকে যেভাবে হোক ছোট করার জন্য, তাদের সাথে হাত মিলালো। হতে পারে না? এটা কিন্তু চিন্তা করার বিষয়। একটু চিন্তা করে দেখবেন। আমাকে যিনি কমেন্টটা করেছেন, তার কমেন্টটার সাথে আমি কিন্তু সত্যিই বলছি, কোনো তার মধ্যে যুক্তি খুঁজে পাচ্ছি। তো যাই হোক, আমরা এই যে বললাম যে আমি এখানে যখন এসছি, যখন ঠিক করেছি যে আমি নিজে যেরকমভাবে মনে করব, যেটা আমি মনে করব, যেটা আমার স্ট্যান্ড পয়েন্ট, আমি সেখানেই দাঁড়াবো, আমি প্রভাবিত হব না। কিন্তু তার সত্ত্বেও প্রচুর মানুষ রয়েছে কিন্তু যারা প্রভাব ফেলে দেয়। কারণ আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু তাদের কমেন্টে যারা যা এক একটা থিওরি দেয়, আমরা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করি। তো আমি এটা ভাববেন না যে আমি যেটা বললাম সেটা কোনো অহংকারের
বসে বললাম, অহংকার নয়, বাট এটা সত্যি যে সবাই যদি মানে যেরকম চাইছেন যে ওই মেয়েটিকে আমি দুচ্ছায় জঘন্য বলি, সেটা আমি পারবো না। কারণ কেন বলবো, এরকম প্রচুর রয়েছে আমাদের চারপাশে। ওর সাথে আমার কি পার্সোনাল শত্রুতা রয়েছে? আমি কিন্তু যখন টিনের ক্ষেত্রেও যখন ভালো কিছু হয় আমি বলি, আপনারা আমাকে বলেন যে কেন ওকে ভালো বুদ্ধি দিচ্ছ, কেন ওকে ভালো কথা বলছো। আমি তার ক্ষেত্রেও বলি যে ও আমার কোনো পার্সোনাল শত্রু না। চিন্তা করে দেখুন তো, টিন আমার কাছে কি নিয়েছে? ও কি আমার কাছে কিছু নিয়েছে? আমার সোনা দানা, আমার প্রপার্টি, আমার টাকা পয়সা কিছু আমার নিয়েছে? ও নিয়েছে আমার সময়, আমার ইমোশান। আমাকে বোকা বানিয়েছে, আমার মতো এরকম প্রচুর মানুষকে বোকা বানিয়েছে। সেই রাগটা রয়েছে। সেই জন্যই সকালবেলা উঠে ওর ভিডিওটা দেখলে মুখ থেকে অটোমেটিক্যালি দুটো কথা বেরিয়ে আসে। কিন্তু কোনো খবর যাদের সম্পর্কে আমরা এরকম প্রচুর অনেক শুনেছি, আরও নোংরা থেকে নোংরাতর ক্রাইম তারা করেছে, তাদের আমরা একবার শুনি, সেই মুহূর্তটা মনে থাকে। যার যত বেশি ভয়ঙ্কর হয় তাদের হয়তো মানে আরও বেশি টাইম পিরিয়ডটা বেশি, কিন্তু একটা সময় আমাদের ফেড হয়ে যায়, কারণ তাদের প্রতি আমরা ইমোশন কোনো রকমভাবে ইনভেস্ট করিনি। আমরা শুনেছি ইস যা কি বাজে, এই সেই হেনতানা বললাম, ব্যাস ভুলে গেলাম, আবার পরে আরেকটা অন্য খবর আসলো। কিন্তু এই টিনের ক্ষেত্রে কেন পারছি না? কারণ ওকে আমরা দিয়েছি অনেকটা। কিন্তু তা বলে এমনও আমার শত্রু নয় যে ওকে আমাকে মানে ওর খারাপ চাইতে হবে, এটা চাইতে হবে যে ও শেষ হয়ে যাক। আমি করবো না। কেন? কারণ এটা ও যা পাবে সেটা ওর কর্মা, সেটা ওর কর্মা হিসেবে পাবে, তার জন্য আমায় করতে হবে না, আমাকে ওর খারাপ চাইতেও হবে না। আমি নিরপেক্ষ দর্শক হিসাবে যেটা দেখবো, ভালো দেখলে ভালো বলবো, খারাপ দেখলে খারাপ বলবো, এটাই আমি। ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।